সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আবারও অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক বাংলা, আবদুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শিয়ালকোল, সিরাজগঞ্জ। আজকের পাঠ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের তাহারই পরে মনে কবিতা। এটি নতুন এবং পুরাতন সিলেবাসের সরকার কর্তৃক শর্ট সিলেবাসের 5টি কবিতা এবং 5টি গদ্য এবং 5টি কবিতা প্রণয়ন করেছেন। তারই একটি আমি কবিতা আজকে আলোচনা করতে যাচ্ছি। তাহারই পরে মনে, বেগম সুফিয়া কামাল। এই কবিতাটি পড়ে আমরা কি জানব? কবির হৃদয়ে শূন্যতার কারণ বলতে পারবে, মানুষের মন ও প্রকৃতিতে শীত ঋতুর প্রভাব সম্পর্কে বলতে পারবে। তাহলে আমরা শিকল ফল জেনে নিলাম। পূর্বগান যাচাই, বাংলাদেশের 5 জন খ্যাতিমান কবির নাম ও সংক্ষিপ্ত পরিচয় দাও। এবারে আমরা জানব কবি পরিচিতি। এক নজরে আমরা একটু কবি পরিচিতি জেনে নেই। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার জন্ম 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম। যে সময়ে সুফিয়া কামালের জন্ম, তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল
প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসাবেই বরণীয় হননি, জননী সম্ভাষণেও ভূষিত হয়েছেন। এবারে সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থগুলো আমরা জেনে নিই। সাজের মায়া, মায়া কাজল, কিয়ার কাটা, উদ্যত্ত পৃথিবী। এছাড়া তিনি কিছু গল্প এবং ভ্রমণ কাহিনী, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন। বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসিরুদ্দিন স্বর্ণ পদক সহ বিভিন্ন পদকে তিনি ভূষিত হয়েছেন। সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দে 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। এই হচ্ছে এতক্ষণ আমরা সুফিয়া কামালের জীবন দর্শন জেনে নিলাম। এবার এই কবিতার কিছু মূল ভাব আমি আলোচনা করব। একটু লক্ষ্য করো। তাহারই পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এ কবিতায় প্রকৃত মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অপূরন্ত আনন্দের উৎস। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরিয়ে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ব্যথাতুর থাকে, তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির হৃদয়কে স্পর্শ করতে পারবে না। এ কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। অর্থাৎ কবি তার প্রথম স্বামীকে হারিয়েছেন। প্রথম স্বামীর মৃত্যু হয় 1932 সালে। প্রথম স্বামীর মৃত্যুতে তার জীবনে নেমে আসে প্রচণ্ড শূন্যতা। তিনি তার ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে নেমে এসেছে এক দুঃসহ বিষণ্ণতা। কবির মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। তাহারই পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির হৃদয় জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা জাগ্রত হয়েছে। কবিতাটির আরেকটি লক্ষণীয় দিক হচ্ছে এর নাটকীয়তা। গঠনরীতির দিক থেকে এটি একটি সংলাপ নির্ভর রচনা। কবিতার আবেগময় ভাববস্তুর বেদনাঘন বিষণ্ণতার সুর এবং সুললিত ছন্দ এতই মাধুর্যমতী যে তা সহজেই পাঠকের হৃদয় ছুঁয়ে যায়। আমরা এতক্ষণ এই কবিতাটির জিস্ট অর্থাৎ সারাংশ বা সারমর্ম আমরা জানলাম। এবারে আমরা কিছু শব্দ অর্থ জেনে নেব কবিতার। কিছু শব্দ অর্থ বা টিকা টিপ্পণী জানব। অলোক শব্দের অর্থ কি? অলোক শব্দের অর্থ হচ্ছে অলক্ষ্য বা দৃষ্টির অগোচরে। পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। পুষ্পরতি শব্দটি তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত হয়েছে। ফুলের বন্দনা অর্থে ব্যবহার করা হয়েছে পুষ্পরতি। অর্ঘ্য বিরাচন, এখানে অঞ্জলি বা উপহার। কুহিলি অর্থ হচ্ছে কুয়াশা। উত্তরী শব্দটির অর্থ হচ্ছে চাদর বা উত্তরীয়। মাঘের সন্ন্যাসী, এখানে শীত ঋতুকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে। উন্মাননা শব্দের অর্থ হচ্ছে অন্যমনস্ক। এই শব্দগুলোর সঙ্গে আমরা একটু পরিচিত হলাম। তাহলে তোমাদের যদি শব্দ অর্থ আসে তাহলে এই শব্দ অর্থগুলির একটু অর্থ জেনে নিবা। এবারে আমরা, তোমরা স্ক্রিনে একটি ছবি লক্ষ্য করছো। এটি কিসের ছবি? বসন্ত এসেছে। এটি বসন্ত আসলেই প্রকৃতিতে নতুন রূপ, অর্থাৎ প্রকৃতি নতুন রূপে সাজে। এখানে সেই বসন্ত আসলেও কবির হৃদয় জুড়ে আছে শীতের রিক্ততা। তাই কবি বলতেছে যে বসন্তে বরিয়া তুমি লবে কি তব বন্দনায়। কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করছে যে হে কবি নীরব কেন? হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে কি তবে বন্দনায়। অর্থাৎ
হে কবি নীরব কেন? প্রিয়জন হারানোর বিষাদময় স্মৃতি ভুলতে না পেরে কবি আজ নীরব। প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবির মনোজগৎ জুড়ে বিরাজ করছে শীতের রিক্ততা ও বিষণ্ণতার ছবি। কবির মন আজ দুঃখ ভারাক্রান্ত। শীতের করুণ বিদায় কবির মনে যে বেদনার ছায়াপাত রেখে গেছে তা কবি কিছুতেই ভুলতে পারছেন না। এখানে প্রকৃতি ও মানব মনের মিলনের দিকটি গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। তারপরে বলা হচ্ছে যে ফাগুন যে এসেছে ধরায়, অর্থাৎ ধরা মানে পৃথিবী। ফাগুন মাস পৃথিবীতে এসেছে, কিন্তু কবির বন জুড়ে আছে শীতের রিক্ততা। তাহলে উল্লেখিত কবিতাটি উদ্ধৃতিটি প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন ও তার আবির্ভাব রঙের প্রাবল্য সংকেতকে বহন করে। বসন্ত এলেই প্রকৃতিতে খুশির জোয়ার নেমে আসে। গাছে গাছে নতুন পাতা ও ফুলে প্রকৃতি যেন রূপে রঙে অনন্য এক চিত্রময়তা পায়। এই অবস্থা প্রত্যক্ষ করে যে কোনো মানুষ প্রকৃতিতে বসন্তের আগমন বার্তাকে বলতে পারে। তারা বুঝতে পারে পৃথিবীতে ঋতুরাজ বসন্তের আগমন হয়েছে। এই জন্য বলা হচ্ছে যে ফাগুন যে এসেছে ধরায়। বসন্ত বসন্তে বরিয়া তুমি লবে কি তব বন্দনায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বসন্ত তোমার দ্বারে এসেছে। পৃথিবীতে ফাগুন মাস অর্থাৎ বসন্তের আবির্ভাব ঘটেছে। তোমার রচিত বন্দনা গানের সাহায্যে তুমি বসন্তকে বরণ করছো না কেন? এখানে বন্দনা অর্থ স্তুতি অর্থে ব্যবহার করা হয়েছে। বসন্ত যে এসেছে সেদিকে কবির কি নাই, খেয়াল নেই। কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করছে, হে কবি নীরব কেন? আমরা পরবর্তীতে স্ক্রিনে যাই। কহিল সে স্নিগ্ধ আখি তুলে দক্ষিণ দুয়ার গেছে খুলে। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। এখানে বলা হচ্ছে যে বসন্ত যে কবির হৃদয়ে এসেছে, কবির দ্বারে এসেছে, কবি সেদিকে খেয়াল নেই, কবি ভুলে গেছে। হ্যাঁ, কবির জিজ্ঞাসা বসন্তের দক্ষিণ বাতাস বইতে শুরু করেছে কিনা। উদাসীন কবি যে তা লক্ষ্য করেননি, তার এই জিজ্ঞাসাতেই স্পষ্ট বোঝা যায়। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? কবি কবি ভক্তের কাছে জিজ্ঞাসা করেছে যে বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে দক্ষিণা বাতাস দিক বিদিক সুগন্ধে ভরে তোলে, কিন্তু উন্মাননা কবি এসব কিছুই লক্ষ্য করেননি। কবির জিজ্ঞাসা তার উদাসীনতাকেই স্পষ্ট করে। এজন্য কবি বারবার বলতেছে যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি। এখানে কবির উদাসীনতার দিকটি ফুটে উঠেছে। ফুটেছে কি আমের মুকুল? কবি আরো জিজ্ঞাসা করছে যে আমের মুকুল ফুটলেই দক্ষিণ দিকে বাতাস সুবাস ছড়ায়, অর্থাৎ আমের মুকুলের গন্ধে সুগন্ধে ভরে ওঠে পৃথিবী। কিন্তু উন্মাননা কবি এসব কিছুই খেয়াল করেননি। কবির জিজ্ঞাসা তার উদাসীনতাকে স্পষ্ট করে। তারপরে বলতেছে যে এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মাননা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। কবি জিজ্ঞাসা করতেছে যে এখনো দেখনি তুমি। কবি ভক্তের এ কথায় আমরা নিশ্চিত হই যে প্রকৃতিতে বসন্তের সব লক্ষণ মূর্ত হয়ে উঠেছে, অথচ কবিতা লক্ষ্য করছেন না। অর্থাৎ বসন্ত এলেই সবাই নিজেকে নতুন রূপে সাজায়, নতুন রূপে সাজায়। বসন্ত এসেছে অথচ কবি নিজেকে ঘর সাজাননি। অর্থাৎ ফুল দিয়ে কবি নিজে তো সাজেনি এবং তার ঘরও সাজায়নি। নিজের ফুলের অলঙ্কারেও সে অলঙ্কিত হয়নি। এজন্য বলতেছে যে কবি ভক্ত এমন উন্মাননা তুমি, উন্মাননা বললে উদাসীন, তুমি যে উদাসীন সেটাই তোমার উদাসীন। অর্থাৎ এখানে বলতেছে যে কোথা তব নবপুষ্প সাজ। বসন্ত এসেছে অথচ কবি নতুন রূপে ঘর সাজাননি, নিজেও ফুলের অলঙ্কারে সাজেননি। কহিল সে সুদূরে চাহিয়া অলক্ষ্যের পাথার বাহিয়া। অলক্ষ্য মানে দৃষ্টির অগোচরে,
আর অর্থাৎ বসন্তে সে এসেছে, সবকিছু কবির দৃষ্টির অগোচরে রয়ে গেছে, সেদিকে কবির খেয়াল নাই বা ভ্রুক্ষেপ নাই। বলতেছে যে তরি তরি তার এসেছে কি, এখানে তরি অর্থ নৌকা, বেজেছে কি আগমনী গান, ডেকেছি কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এখানে বলতেছে যে তরি যে এসেছে, অর্থাৎ বসন্ত এলেই আগমনী বার্তা আসে, সেদিকেও কবির খেয়াল নাই। আজ কবি উদাসীন, আজ কবি উদাসীন, অর্থাৎ দক্ষিণ দিক থেকে বসন্ত এলে দক্ষিণ দিক থেকে বাতাস বইতে শুরু করে না, লোকজন নিজেকে নতুন রূপে সাজায়, কিন্তু কবির সেদিকে খেয়াল নাই। অর্থাৎ সুদূরতম ইঙ্গিত প্রদান করার লক্ষ্যে কবি অলক্ষ্যের পাথার বহিয়া চিত্রকল্পের অবতারণা করেছেন। অলক্ষ্যের পাথার বাহিয়া বাক্যটির আবেদনিক অর্থ দাঁড়ায় দৃষ্টিসীমার বাইরে, সমুদ্রপথে ছুটে চলা কোনো কিছু। তাহারই পরে মনে কবিতায় স্মৃতি ভারাক্রান্ত কবির মনে বসন্তের আগমনের দৃশ্যটির দূরত্ব বোঝাতে এই চিত্রকল্পটি ব্যবহৃত হয়েছে। কবির হৃদয়ে বসন্তের আগমনের মতোই যেন সুন্দর সমুদ্রপথ পাড়ি দিয়ে কোনো এক সুখকর স্মৃতি এসে হানা দেয়। এখানে স্মৃতির অন্তরালে প্রিয় মানুষটির চিরতরে হারিয়ে যাওয়ার বিষয়টি প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে। এজন্য বলছে যে তরিতার এসেছে কি, অলক্ষ্যের পাথার বাহিয়া চিত্রটির আহ, মর্মর্থ এই। আচ্ছা, বসন্ত যে তারপরে বলতেছে যে তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, এবং বসন্তের যে আগমনী গান শোনা যাচ্ছে সেদিকে কবির খেয়াল নেই। বসন্ত কি তাকে ডাক দিয়েছে, অর্থাৎ বসন্ত যে এসেছে সেদিকে কবির খেয়াল নাই। বলতেছে যে শুনি নাই রাখিনি সন্ধান, অর্থাৎ বসন্তের সন্ধান কবির হৃদয়ে নেই। কহিলাম ওগো কবি, রসিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি। তো কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করছে যে বসন্ত তোমার দ্বারে এসেছে, বসন্ত নিয়ে তুমি কবিতা রচনা করছো না কেন? হ্যাঁ, অর্থাৎ বসন্তকে নিয়ে তুমি কবিতা রচনা করো। কবি বন্দনা অর্থাৎ গান রচনা করে বসন্তকে বন্দনা করলেও বসন্ত অপেক্ষা করেনি। নতুন ফাল্গুন আসার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে বসন্ত এসেছে। বসন্ত এসেছে যে কবি সেদিকে খেয়াল করেনি, এই জন্য কবিভক্ত বলতেছে যে করিলে বৃথাই, অর্থাৎ বসন্তকে তুমি বৃথা জানালে। কবিভক্ত আবার বলতেছে যে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি, কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো নাই হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তরে আনিয়া বড়িয়া, রহিনী সে ভুলিনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। সরিয়া অর্থ স্মরণ করে, অর্থাৎ এখানে বলতেছে যে এই যে বসন্ত সে এসেছে কবি সেদিকে খেয়াল নাই। অর্থাৎ বসন্তকে যে অর্ঘ্য বিরচন বলতে এখানে বিচিত্র সাজ ফুলের সৌরভ উপহার দিয়ে প্রকৃতির বসন্তকে বোঝানো হয়েছে। অর্ঘ্য বিরাচন এর শব্দটির আবেদনিক অর্থ হল অঞ্জলি বা উপহার। বসন্ত প্রকৃতির বিচিত্র সাজে সজ্জিত হয়। এ সময় গাছে গাছে নতুন রকম ফুল ফোটে, পাখির কলকাকলিতে প্রকৃতি মুখর হয়ে ওঠে। দক্ষিণা বাতাসে ফুলের সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ে। অর্ঘ্য বিরাচন দ্বারা প্রকৃতির এই বিচিত্র সাজের মাধ্যমে বসন্তকে বরণ করে নেওয়াই বোঝানো হয়েছে এখানে। কিন্তু বসন্তকে সে বরণ করতে পারছে না। আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বড়িয়া, রহিনী অর্থাৎ বসন্ত, আমি যদি বসন্তকে বরণ করতে না পারি, বসন্ত আমার জন্য থেমে থাকবে না, বসন্ত চলে যাবে। এখানে সেই কথাটাই বলতেছে যে কহিলাম ওগো কবি, অভিমান করেছো কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। অর্থাৎ বসন্ত যে তো এসেছে, তুমি তাকে কেন বৃথা করলে? কবি ভক্তের অনুযোগ বসন্তকে কবি বরণ না করায় বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাল্গুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পরতি লোভিনী কি ঋতুরাজন। তার মানে বলতেছে যে বৃথা কেন, আমি তো বসন্তকে বৃথা করিনি। তার মানে এই যে
প্রিয়জন হারানোর ব্যথায় কবি আজ বসন্তের প্রতি তীব্র বিমুখতা। প্রকৃতির সৌন্দর্য মানব মনে অফুরন্ত আনন্দের উৎস হিসাবে কাজ করে। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য কবির মনে শিহরণ জাগাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু কবির মন প্রিয়জন হারানোর বেদনায় রিক্ততার হাহাকারে আচ্ছন্ন আছে, তাই বসন্তের প্রতি কবির এই বিমুখতা। ফোটেনি ফুল কি ফোটেনি শাখে, পুষ্পরতী লোভিনী কি ঋতুর রাজন। বলতেছে কবি কবি ভক্তকে জিজ্ঞেস করতেছে যে ঋতুরাজ বসন্তকে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে ফুল ফোটেনি, অর্থাৎ বসন্তকে সাদর সম্বর্ধনা জানানোর জন্যই যেন ফুল ফোটে। এজন্য বলতেছে ফুল কি ফোটেনি শাখে, পুষ্পরতী লোভিনী কি ঋতুর রাজন। তার মানে ঋতুরাজ বসন্ত আসলেই এই বসন্তকে সাদর সম্ভাষণ জানানোর জন্যই ফুল ফোটে। মাধবী কুড়ির গন্ধে মাধবী কুড়ির বুকে, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিরাচন। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি দাও ব্যথা। এখানে বলতেছে যে মাধবী মানে বাসন্তী লতা বা তার ফুল, অর্ঘ বিরাচন মানে অঞ্জলি বা উপহার রচনা, প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে নেয়। উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি দাও ব্যথা, কবি বুঝতে পারছেন না। কবি যথারীতি সানন্দে বসন্ত বন্দনা না করে তার দিকে মুখ ফিরিয়ে রেখেছেন কেন, এটি কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করছে। এবার কবি বলতেছে কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি দাও ব্যথা, কহিল সে কাছে সরে আসি, কুহিলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী, চলিয়া গিয়েছে ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলেতে পারি না কোনো মতে। এখানে কুহিলি অর্থ কুয়াশা, উত্তরীয় অর্থ চাদর বা উত্তরীয়। কুহিলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী বলতে কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। শীতকে কবি কি করেছেন, মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। কুহিলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করার কারণ হলো শীত ঋতুতে গাছে পাতা ঝরে যায়, গাছ হয় ফলহীন ও ফুলহীন। শীত প্রকৃতিতে রিক্ততার রূপ, শীতের এই রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাহায্যে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি। অর্থাৎ শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। এজন্য কুহিলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী, শীতকে কবি মাঘের সন্ন্যাসীর সঙ্গে তুলনা করেছেন। এখানে দেখো দুটি গাছ লক্ষ্য করা যাচ্ছে, চলিয়ে গিয়েছে ধীরে পুষ্পশীর্ণ দিগন্তের পথে। তার মানে শীত আসার সাথে সাথেই গাছের পাতা কি যায়, ঝরে যায়, গাছ হয় ফলহীন বা ফুলহীন। শীতের এই রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। তারপর বলতেছে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, রিক্ত হস্তে বলতে শূন্য হাতে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। প্রকৃতিতে বসন্ত এলো, কবির মন জুড়ে আছে শীতের রিক্ত বা বিষণ্ণর ছবি। কবির মন দুঃখ ভারাক্রান্ত, তার কণ্ঠ নীরব। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না, তাই বসন্ত তার মনে কোনো সাড়া জাগাতে পারছে না। বসন্তের সৌন্দর্য তার কাছে আজ অর্থহীন, তার মনে কোনো আনন্দ জাগাতে পারছে না। প্রসঙ্গ উল্লেখ্য, তার প্রথম স্বামী ও কাব্য সাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুতে কবির হৃদয়ে যে বিষণ্ণতা জাগে তারই সুস্পষ্ট ভাব ও ইঙ্গিত এ কবিতায় ফুটে উঠেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কুহিলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী বলতে কি বোঝায়, তাহারই পরে মনে কবিতায় কাকে মনে পড়ে বুঝিয়ে লিখো। একটা স্টেম দেখো, উদ্দীপক দেখো। যারে খুব বেশি চিনু ভালো, সে মোড়ে
ছেড়ে চলে গেল, যে ছিল মোর জীবনের ছায়া, রেখে গেছে শুধু মায়া। লাগে না ভালো অপরূপ প্রকৃতি, যতই করুক কেউ মিনতি, আমি এখন রিক্ত শূন্য, মন পড়ে রয়েছে তার জন্য। তো উদ্দীপকে আমরা কি বুঝলাম? অর্থাৎ এই কবিতার মূল বিষয়বস্তুর সাথে উদ্দীপকের মিল রয়েছে। এখন উদ্দীপকের আলোকে 4টি প্রশ্ন রয়েছে। তাহারই পরে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারবে। তাহারই পরে মনে কবিতাটি মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। তারপরে বলছে উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। উপেক্ষিত মানে অর্থাৎ অবহেলা, অর্থাৎ বসন্ত দ্বারে আসলে বসন্তকে কবি যে বরণ করতে পারছে না, সেটাই বলা হচ্ছে এখানে। উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি দাও সারা, উক্তিটি দ্বারা কবি ভক্ত কবির কাছে ঋতুরাজ বসন্তকে উপেক্ষা করে ব্যথা দেওয়ার কারণ জানতে চেয়েছেন। একটু লক্ষ্য করো, প্রকৃতিতে বসন্ত এলেও কবির ভক্ত কবি লক্ষ্য করেনি। তার প্রিয় কবি বসন্ত বন্দনা করে কবিতা লিখছেন না কেন? অর্থাৎ কবি ভক্ত কবির কাছে প্রশ্ন রেখেছেন। ফলে ব্যথিত হতাশা কবি ভক্ত কবিকে বিভিন্ন প্রশ্ন করে এর কারণ উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। উল্লেখিত উক্তিটি দ্বারা ঋতুরাজ বসন্তকে উপেক্ষা করার কারণ কি তা জানতে কৌতূহলী কবি ভক্তর কবির কাছে প্রশ্ন রেখেছেন। এক কথায়, উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি দাও ব্যথা, উক্তিটি দ্বারা কবি কাছে ঋতুরাজ বসন্তকে উপেক্ষা করে ব্যথা দেওয়ার কারণ সম্পর্কে জানতে চেয়েছেন। তো আশা করি কবিতাটি পড়ে তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ আমি তোমার সাথে ছিলাম। তোমাদের উদ্দেশ্যে আবার বলছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। মহামারী করোনা থেকে তোমরা যদি নিজেরা সচেষ্ট হও, তাহলে পরিবার সচেষ্ট হবে, পরিবার উপকৃত হবে। আগামী ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।